আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 5। লিখেছেন ফারজানা মনি। মাহমুদা খানের ড্রয়িং রুম করতালিতে মুখরিত। ঠিক তখনই বাহির থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল। দেখে বোঝাই যাচ্ছে যে সে এই মাত্রই বাড়ি ফিরেছে। মিম মনে মনে বলল, আমার উপর এত রাগ, একবার ফিরেও তাকালেন না। মিম উদাস নয়নে তাকিয়ে আছে, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। ঠাস শব্দটা শুনতেই সকলেই হকচকিয়ে আরিফের রুমের দিকেই তাকালো। দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করে অনেক জোরে বন্ধ করেছে। মাহমুদা খান বলে উঠল, কিরে আরিফ, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? বাহিরে কারোর সঙ্গে কিছু হয়েছে নাকি? কিন্তু আরিফের রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিমের শরীরটা যেন ভয়ে কাঁটা দিয়ে উঠেছে। আর কেউ না জানুক, মিম তো জানে এই রাগের কারণটা কি। ফুপ্পি, আরিফকে নিয়ে তুমি টেনশন করো না, আমি পরে ওর সাথে কথা বলে নেব। দুপুর থেকেই দেখছি ও কোনো কারণে অস্থির। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো। আবিরের কথা শুনে মাহমুদা খান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ছেলেটা সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার। তানভীর ফুপিকে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, তুমি টেনশন করো না তো। আমরা তো আজ সকলেই এখানে আছি। ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে। সকলের কথাবার্তায় শুনে মিমকে যেন ভয় ঝাঁকিয়ে ধরল। এই ভয়টাই তো সে পেয়েছিল। মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক। কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো, কি করব এবার আমি? সবাই কি সব জেনে যাবে? কি উত্তর দিব ভাইয়াদের? তাছাড়া আরিফ ভাইয়া কি বা কি বলে সামলাবো? সকলের কথাবার্তার মাঝে হঠাৎই আসিফ বলে উঠল, তোমরা সবাই এত প্যানিক করো না তো, আমি ওকে খুব ভালো করেই চিনি। ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে। আসিফের কথা শুনে সকলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই মেঘের শরীরটা খারাপ লাগায় সেই রুমের দিকে চলে গেল। সঙ্গে গেল আবির। ওদের দেখা দেখি তানভীর, বন্যা, আসিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই যে যার রুমের দিকে চলে গেল। কি গো আবির, কল দিয়েছিল? মালিহা খান এর প্রশ্ন কপালে কুঁচকে আলী আহমদ খান রাগে গম্ভীর কণ্ঠে বলল, তোমার গুণধর ছেলে আমাকে কেন কল দেবে? দিলে তো তোমার ফোনেই দিত। মালিহা খান বলল, এভাবে বলছো কেন? তুমিও তো একটা কল দিতে পারো। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বলল, তুমি গিয়ে দাও, আর তাকে বলে দিও আমার বৌমা যেন খেয়াল রাখে। মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমদ খানের মতের অমিল হয়েছিল। মোজাম্মেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষই নিয়েছিল। সেই থেকে আলী আহমদ খান আবিরের উপর বেজায় চটে আছে। রাত 10টা বাজে। মাহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে রাতের খাবার খেতে বসেছে। বন্যা বলল, মিম কই? আইরিনের দিকে তাকিয়ে মেঘ ও এবার বলে উঠল, আইরিন, মিম তো তোর সাথেই ছিল, খেতে কেন আসলো না? আইরিন বলল, আসলে আপু, আমি মিমকে ডেকেছিলাম, কিন্তু ও বলছে ওর নাকি খেতে ইচ্ছে করছে না এখন। আবার তানবীরের দিকে তাকিয়ে বলল, তানবীর, একটু যা তো, দেখ তো কি হয়েছে, মিমকে নিয়ে আয়। তানবীর উঠে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইয়া। সবাই খাওয়া শুরু করলো। হঠাৎই তানবীরের ধমক শোনা যাচ্ছে। সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখলো তানবীর মিমকে নিয়ে আসছে। ওরা সামনে আসতেই আবির প্রশ্ন করলো, কি হয়েছে, মিমকে বকছিস কেন? তানবীর বলল, ভাইয়া, ও শুধু শুধুই বলছে ওর নাকি খিদে নেই, রাতে খাবে না। আইরিন একটু সন্দেহ দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো। তারপর আবার মনে মনে ভাবলো, না, আমি মনে হয় একটু বেশি ভাবছি। সবাই খাওয়ার মনোযোগ দিল। এবার আবারও শোনা গেল মাহমুদা খানের আওয়াজ, আরিফ, এই আরিফ, দরজা খুল, খেতে আয় বলছি। একটু পর তোর আব্বু আসবে। যদি শুনে তুই বাহিরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না, তাহলে কিন্তু খুব বকবে। দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল, আমি এখন খাবো না আম্মু, আমার খিদে পাচ্ছে না, তুমি প্লিজ যাও।
মাহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো। আরিফের মুখে আমার খিদে নেই, প্লিজ আম্মু যাও কথাটা শুনে যেন আইরিনের টনক নড়ল। এই কথাটা সে যেন আরো কোথাও শুনেছে। আর হ্যাঁ, একটু আগে তো মিমও একই কথাই বলেছে যে ওর খিদে নেই। এবার যেন আইরিনের সন্দেহটা আরেকটু গাঢ় হলো। কি চলছে এদের দুজনের মাঝে? দুপুরে মিমের চোখ মুখ ফোলা, আরিফের সারা বিকেলে বাড়িতে না ফেরা, রাতে মিমের খিদে না পাওয়া, এখন আরিফও খিদে না পাওয়া, সবে যেন এক সুতোয় গাঁথা। কিরে, তোর আবার কি হলো? প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছিস কেন? আবিরের ধমকের সুরে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে গেল। মিম মিন মিনমিনিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, এই তো খাচ্ছি। আইরিন যেন এখন মিমকে জহুরি চোখে পরখ করছে। মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেল। ওর দেখা দেখি আইরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে গেল। আইরিন রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মিম ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলো আইরিন। আইরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, দরজা কেন বন্ধ করেছিস? আইরিন বলল, তোকে আজ পেটাবো। মিম বলল, কেন? আইরিন মিমের চোখে মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস আমায়? বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়তে চাইল। ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে বলল, আমার দিকে তাকা মিম। মিম অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, কিছু বলবি? বলার হলে বলে দে, তাকানোর প্রয়োজন নেই। আইরিন বলল, পালাচ্ছিস কেন? পালানোর কি আছে? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই মিম অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হঠাৎই আইরিন বলে উঠল, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম যেন স্তব্ধ হয়ে গেল। বারবার তার কানে একই কথাই বাজছে, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম তৎক্ষণাৎ উঠে বসল। এবার আইরিন মিমের দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, কিরে, কিছু বলছিস না কেন? ভালোবাসিস? আইরিনের এমন সরাসরি প্রশ্ন মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, আমি জানি না, আমি কিছুই জানি না, শুধু জানি ওর রাগ করে থাকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না। আইরিন প্লিজ, বলে আবার হু হু করে কেঁদে উঠল মিম। মিমের এমন অবাধ্য কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরল, বলল, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আইরিন আবারও বলল, তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু ভাইয়া? উনি আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আইরিন কপালে হাত দিয়ে বলল, হায় রে আমার কপাল, এ কেমন ভালোবাসা তুমি আমায় দেখাই লাল্লা। আমার ভাইয়াকে এতটা ভালোবেসেও কেন তো তাকে ফিরিয়ে দিয়েছিস মিম? আমি কি করব বল? আমি চাই না ফুকবের মতো আমিও খানবাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদ থাকি। আইরিন মিমের থুতনিতে হাত দিয়ে মুখটাকে উপরে তুলে বলল, তাহলে কি ভাইয়াকে ছাড়া থাকতে পারবি? মিম এবার ঝরঝর করে কেঁদে দিল। বলল, আমি পারবো না, মনে হচ্ছে দম আটকে মরে যাব। আইরিন হাসলো, রসিয়ে রসিয়ে বলল, এত ভালো আমার ভাইকে কবে বাসলি মিম? জানি না আমি, কিন্তু তার দূরত্ব আমার সত্তাকে যেন নাড়িয়ে দিচ্ছে। আমি আর পারছি না। এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল, মিম শান্ত হ, ভাইয়াকে তুই গ্রহণ করে নে, পরে যা হবে পরেরটা পরে দেখা যাবে। মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো। মিমের চোখ দুটো কান্নায় রক্তে লাল হয়ে আছে। চোখের কঠোর গুলো ফুলে চোখটাকে ছোট দেখাচ্ছে। রাতের আকাশ যেন অনুভূতির ক্যানভাস, যেখানে তারাগুলো স্মৃতির আঁচড় কাটে। রাতের নীরবতা কারো মনে শান্তি নিয়ে আসে, আবার কারো মনে প্রবল অশান্তি। এই সময় আমাদের অনুভূতিগুলো আরো গভীর হয়ে ওঠে। রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তা দিনের সূর্যের আলোর মতোই মূল্যবান। রাতের নিস্তব্ধতায় আত্মার কথা শোনা যায়। নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত। তেমনই একটা রাত আজকে। আকাশের রূপোর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। আরিফ চাঁদের কার্নিশে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চাঁদের মধ্যে খুঁজছে তার প্রেয়সীর মুখ। সে কি করে বোঝাবে মিমকে সে কতটা ভালোবাসে? আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে জানে মিমও তাকে ভালোবাসে, তবুও কেন মিম সায় দিচ্ছে না আরিফের ডাকে। যদি মিম আরিফকে ভালো না বাসতো, তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না। মিমের প্রতি আরিফের ভালোবাসাটাকে হৃদয়ের এক কোণে যত্নে গুছিয়ে রাখতো।
ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পোড়াতো। কখনো মিমের গায়ে আঁচড়ও পড়তে দিত না, কিন্তু মিমও যে আরিফকে ভালোবাসে সেটা বোঝার পরেও আরিফ কিভাবে চুপ করে থাকবে। আরিফ একটা দীর্ঘ শ্বাস ফেলে আবারও আকাশের পানে তাকালো। আবিরের ডাকে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, হুম। আবির বলল, ঘুমিয়ে গেছো? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, না, কাল আমাদের একবার নার্সিংহোমে যেতে হবে। মেঘ নাক ছিটকে বলে উঠল, উফ, আমি নার্সিংহোমে যেতে পারবো না। আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন যাবে না? নার্সিংহোমে গেলে আমার বমি হয়, হেক্সিজোল আর মেডিসিনের গন্ধে আমার গা গুলায়। আবির একটু প্রসারিত হেসে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ, কালকের দিনটা একটু কষ্ট যে করতেই হবে। কালকে না গেলে তোমাকে আবার নিয়ে যেতে যেতে নেক্সট ফ্রাইডে হবে। এর মাঝে আমি আর ফ্রি হব না। তাছাড়া তোমার ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করাটা প্রয়োজন, যাতে আমি সঠিক সময়ে রক্তের যোগান দিতে পারি। মেঘ ঠোঁট বাঁকিয়ে উত্তর জানালো, ঠিক আছে, যাব। আবির মেঘের ললাটে শব্দ করে শক্ত একটা চুমু খেলো আর বলল, আমার লক্ষ্মী বউটা। বন্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার খোলা চুলগুলো অবাধে উড়ছে। সে এতক্ষণ মূলত এখানে দাঁড়িয়ে তার বড় আপুর সাথেই ফোনে কথা বলছিল। তানভীর ঘুমানোর আগে ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো বন্যা রুমে নেই। চারিদিকে একবার চোখ বোলাতেই দেখলো বন্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে। বন্যা হঠাৎই বুঝতে পারল একটা পুরুষালী হাত তার লতানো কোমরের বিচরণ করছে। বন্যা পিছনে ফিরে তানভীরের দিকে তাকালো। এবার তানভীর বন্যার খোলা চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, কি এক অদ্ভুত মাদকতা আছে তোমার কাছে। তোমাকে দেখলে সেটার নেশায় মত্ত হতে ইচ্ছে করে। বন্যা একটু মুচকি হাসলো। তানভীরের গায়ের পুরুষালী সুঘ্রাণটা যেন বন্যাকেও নেশাতুর করে তোলে। বন্যা নিজে নিজে ভেবেই লজ্জায় তানভীরের বুকে মাথা গুজালো। আরিফ এখনো ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়েলি সুঘ্রাণ তার নাকে এসে ঠেকতেই পাশে তাকালো। চাঁদের রূপোলি আলোয় দেখা যাচ্ছে একটি মেয়েলি অবয়ব তার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা স্নিগ্ধ আলোয় আরিফ খেয়াল করল মেয়েটির পরনে শাড়ির আঁচলটি বাতাসে অবাধে উড়ছে। কোমরের নিচ পর্যন্ত পড়া চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে। মেয়েটির চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো প্রতিযোগিতায় নেমেছে। পাশের আরিফের দিকে তার কোনো খেয়ালই নেই। পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে। মুহূর্তে গতি হারিয়েছে হৃদস্পন্দন। মনের ভেতরের নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো ছুটছে। এক মুহূর্তে যেন নিজের চোখে আরিফের অবিশ্বাস লাগছে। অতি চেনা কেউ, কিন্তু তার ভাবনার মানুষটি যে এই সময় এই রূপে এইখানে আসার কথা নয়। কে বলেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি বলে আরিফের দিকে ফিরে তাকালো মিম। এক মুহূর্তেই যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন। বুকের ভেতরের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। কিছুটা মিনমিনিয়ে বলল, তুমি? মিম তাকিয়ে আছে আরিফের দিকে। কি স্বচ্ছ তার চোখের দৃষ্টি। আরিফের হঠাৎ করেই মনে হলো আকাশের রূপালি চাঁদটা যেন নিচে নেমে এসেছে। চাঁদের মৃদু আলোতে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিম। তার খোলা চুলগুলো কোমর ছড়িয়ে নিচ পর্যন্ত পড়িয়েছে, যা বাতাসে মৃদু মৃদু দুলছে। শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধ্য ন্যায় উড়ছে। কি মোহনীয় সেই দৃষ্টি। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে আর কিছুতে আটকে রাখতে পারবে না।
হারিয়ে যেতে ইচ্ছে করবে এই রমণীর মাঝে। হঠাৎই মৃদু ধাক্কায় কেঁপে উঠল আরিফ। দু কদম পিছনে দিকে সরে গেল। আকস্মিক ঘটনায় আরিফ হতভম্ব, নিস্তব্ধ। কি ঘটল এই মুহূর্তে তার সাথে? তাল সামলাতে না পেরে ছাদের কার্নিশটা চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগে মিমের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিম এখানে অনেকক্ষণ আগেই এসেছে, কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল আরিফ তাকে এখনো ক্ষমা করতে পারেনি। সেই কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল মিম। নিজের ভয় জড়তাকে সাইডে রেখে আশ্রে পড়ল আরিফের শক্তপোক্ত ঢেউ খেলানো বুকে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি। আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না। আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারবার। কেঁদে কেঁদে একদমে পুরো কথাটা বলে থামল মিম। শরীরটা যেন তার কেঁপে কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠছে, যার প্রভাব বিস্তার পড়ছে আরিফের অশান্ত মনে। কিছুক্ষণের মধ্যে ভিজে উঠছে আরিফের টি শার্টের বুকের পাশটা। হঠাৎ করেই মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। আরিফ নিরন্তর নিথর দেহের ন্যায় দাঁড়িয়ে আছে। কথাটা শুনতেই যেন তার বুকটা কেঁপে উঠল। আস্তে আস্তে আওড়ালো, ওয়ান্স মোর। মিম বলল, ভীষণ ভালোবাসি। আরিফ আবারও বলল, এগেইন। এবার যেন তার কণ্ঠটাও কাঁপা কাঁপা শোনা যাচ্ছে। মিম এবার কিছুটা সাহসের সাথেই বলে উঠল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। প্লিজ পরিস্থিতিতে যেমনই হোক কখনো আমাকে ছেড়ে যাবেন না। পরিস্থিতির কথাটা ভাবতে মিমের বুকটা যেন ভয়ে দূর দূর করে কাঁপছে। আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। এবার আরিফও সকল রাগ অভিমান ভুলে শক্ত করে বাহুডোরে আলিঙ্গন করল নিজের প্রেয়সীকে। আকাশের চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘ শ্বাস ফেলল। আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে বয়ে চলছে প্রশান্তির হাওয়া। আকাশের চাঁদটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যেই উদয় হয়েছে। চাঁদের যেন একান্ত অভিলাষ আরিফ ও তার প্রেয়সীর বেকুল প্রেমের সাক্ষী হওয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, কিন্তু মিম আর আইরিন এখনো ঘুমিয়ে আছে। সচরাচর তারা এত ঘুমায় না কখনো। তাছাড়া খানবাড়ির একটা বহু পুরনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভোরে উঠে ফজরের নামাজ পড়বে। মিমও বাড়িতে প্রতিদিন ওঠে, কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসায় এবং গভীর রাতে ছাদে আরিফের সাথে দেখা করতে যাওয়া মিম ও আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায়, যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের। মিম, এই মিম বলেই দরজা ধাক্কাচ্ছে মেঘ, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যা আর জান্নাতও এলো। বাহিরে এত শোরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম। উঠে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। মিম তো অবাকের চরম পর্যায়ে। আল্লাহ বলেই মিম হাঁ করে বসে আছে। হঠাৎ আবার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে, আইরিন, এই আইরিন ওঠ। এবার মিমও আইরিনকে ডাকতে শুরু করলো, কিন্তু আইরিনের মিমের ডাকে কোনো রকম সাড়া না দিয়ে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটল। আউচ বলে আইরিন লাফিয়ে উঠল। মিমের হঠাৎ চিমটি এবং বাহিরের দরজা ধাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। মিম দুষ্টুমি সুরে বলল, ডাকাত পড়েছে বাহিরে। ও মা গো! মিম, আমায় বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার যে এখনো প্রেম, বিয়ে, সংসার, 2 হালি বাচ্চা জন্ম দেওয়া বাকি। মিম হতবাক চোখে তাকিয়ে থেকে আইরিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এই শখ মনে হয় এই জন্মে আর পূরণ হবে না। আইরিন ভয়ে ভয়ে বলল, কেন, ডাকাত কি আমাদের এখনই মেরে দিবে? মিম একটু রাগী কণ্ঠে বলল, না, তবে ডাকাত না, মারলেও একটু পর বাড়ির লোকেরা মার খেয়ে অবশ্যই মরবে। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কেলিয়ে বলল, যা দুষ্টু ভাবি, বাড়ির লোক আমাদের কেন মারবে?
তারা তো আমাদের ভালোবাসে। বলেই আইরিন আবার শুয়ে পড়ল। কিরে, তোর কি এবার ঘুম থেকে উঠবি নাকি? তোদের ভাইদের ডাকবো। মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তেই মিম জোরে বলল, আসছি ফুপি। বলে আইরিনকে আবারও ডাকলো। বলল, এই আইরিনের বাচ্চা, জলদি উঠ। ভুলে গিয়েছিস রাতের কথা? তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি উঠ হারামি। এগুলো গোছাতে হবে, না হলে আজ আর রক্ষা নেই। মনে হচ্ছে পিঠের হাড় আজ আর একটাও আস্ত থাকবে না। রাতে মিমকে পরিয়ে দেওয়া আইরিনের শাড়ি ব্লাউজগুলো এখনো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথাটা মাথায় আসতে আইরিন লাফিয়ে উঠে বসলো। মিম, জলদি সব গোছা। বলেই আইরিন তাড়াহুড়ো করে গোছাতে থাকলো সব। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়োয় আলমারির চাবিটা যে কোথায় রেখেছে দুজনে একজনও মনে নেই। আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখাও যাবে না। মিম আইরিনের বাহিরে বের হওয়ার পরেই হয়তো জান্নাত এসে পুরো রুমটা গোছাবে। অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত। দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা। এলোমেলো ছুটাছুটি ধরন মিমের সাথে আইরিনের মাথা খোলা জোরে ধাক্কা খেল। মিম আ বলেই চিৎকার দিয়ে উঠল, কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পিছনে চুলে লেগে থাকা চাবির গোছার দিকে। মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখিনি। বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন, যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে। আইরিন তাড়াহুড়ো করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কত চুল যে ছিল কে জানে। মিম তো একটু কাঁদো কাঁদো মুখে বলেই দিল যে, মাত্র এক রাতে হয়েছি ভাবি বানিয়েছিস, এখনই ভাবির চুল ধরে মারছিস। অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসলো। কিরে, এতক্ষণ লাগলো কেন তোরা রুম থেকে বের হতে? রাগে কণ্ঠে বলে উঠল মাহমুদা খান। আইরিন আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে আম্মু। মাহমুদা খান বলল, থাক, তোকে আর ইয়ে ইয়ে করতে হবে না। কতক্ষণ থেকে সবাই বসে আছে তোদের অপেক্ষায়, এবার নাস্তা সেরে নে। আইরিন মিনমিনিয়ে বলল, মিম, আমরা এই যাত্রায় বেঁচে গেছি রে। মিম বলল, হুম। কিরে, এমনিতেই এত লেট করে বের হলি, এখন আবার দুজনে কি ফিসফিস করছিস? মিমের বরাবর সামনে চেয়ারে বসে বলে উঠল মেঘ। না আপু, কিছু না। এবার সকলেই খাওয়া শুরু করলো। তানভীর দেখে দেখে বন্যার প্রয়োজনীয় খাবার তার প্লেটে দিচ্ছে। পাশ থেকে আদি বলে উঠল, ভাইয়া আমাকে একটু দাও, আমিও তো বৌমনির মতো ছোট। আদির কথা শুনে সকলে হেসে দিল। তানভীর কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিচ্ছে। মেঘ একটু খেয়ে বারবার আবিরকে বলছে সে আর খাবে না, কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই মেঘকে পুরো খাবার শেষ না করে উঠতেই দিবে না। জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে। আসিফ, আরিফ, মিম, আইরিন তারা যার যার মতো খাচ্ছে। মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে। হঠাৎই মিমের কানে বাজলো এক অন্যরকম সুর। মিম হকচকিয়ে গেল। কি ম্যাডাম, ঘুম হয়েছে? মিম পাশে তাকিয়ে দেখলো তার পাশের চেয়ারটায় আরিফ বসে আছে। আরিফকে দেখে মিম বিশাল এক চমক পেল। দূর দূর বুকে নিয়ে মিম বুঝতে পারছে না খাবে নাকি উঠে যাবে, বা এই মুহূর্তে তার কি করা উচিত। কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্তটাই নিল। কিন্তু আরিফ মনে হয় তা আগে থেকেই জানতো, আর জানবে নাই বা কেন? সে তো জানে তার মিম কতটা লাজুক। মিম যেই না উঠে যাবে ঠিক সেই সময় আরিফ টেবিলের নিচ দিয়ে মিমের হাতটা চেপে ধরল। মিম পড়ল মহাবিপদে। যে মানুষটির পাশে থাকলে ভিতরের ধুকপুকানি বেড়ে যায়, সেই মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কিভাবে স্থির থাকবে? এত ভাবনার ভেতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আরও খাবার দিচ্ছে। মিম বাধা দিল, কিন্তু মাহমুদা খান কিছুই শুনল না। একদিকে মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলের হাতের আঙ্গুলের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে বসে আছে। মিম পড়ল চরম বিপাকে। আরিফকে দেখে কেউ বুঝতেই পারবে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল, ছাড়ুন না, আমি উঠব।
কিন্তু আরিফের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে না শোনার ভান ধরে খাবার খেয়েই যাচ্ছে। আইরিনের খাবার খাওয়া শেষ হওয়ার মিমের অন্য হাত ধরে টান দিয়ে বলল, কিরে, খাওয়া শেষ, বসে আছিস কেন? চল। এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল। মিমও সুযোগে সদ্ব্যবহার করে ছুটে ত্যাগ করল ডাইনিং রুম। দুপুরে কড়া রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পড়ন্ত বিকেল। খানবাড়ির বাকি সদস্যরা দুপুরবেলা এসেছে। আলী আহমদ খান একটু পরেই সবাইকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মাহমুদা খান অনেক করেই বলল, ভাইজান, আজকে রাতটা আপনারা সবাই থেকে যান। কিন্তু আলী আহমদ খান ও মোজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ। তারা মাহমুদা খানকে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সকলেই রওনা হবে। আবির আলী আহমদ খানের সামনে এসে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও। আলী আহমদ খান বলল, কেন, তুমি কোথায় যাবে? আমি মেয়েকে নিয়ে একটু নার্সিংহোমে যাব। আবিরের কথা শুনে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো। জানতে চাইল মেঘের শরীর ঠিক আছে কিনা। আমি ঠিক আছি, পাশ থেকে আবির বলে উঠল, তোমরা এত টেনশন করো না তো প্লিজ। আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করতে যাব। ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন। মোজাম্মেল খান বলল, ঠিক আছে, তোমরা সাবধানে যেও, আমরাও আর কিছুক্ষণ পর বের হব। আবির মোজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল, রেডি হয়ে নিতে। মেঘ চলে গেল রেডি হতে। বন্যাও গেল মেঘের পিছু পিছু। আলী আহমদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরাও যাও, সবাই রেডি হয়ে নাও। আবির মেঘ বের হওয়ার পর আমরাও বের হয়ে যাব। এই কথা শুনে সকলে নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল। যথারীতি মিমিও যাচ্ছিল আইরিনের রুমের দিকে, কিন্তু হঠাৎই মিমের এক হাত টান দিয়ে অন্য এক রুমে নিয়ে গেল কেউ। রুমে এত অন্ধকার পরিবেশ দেখে মিম ভয়ে যেন চিৎকার দিবে। আরিফ মিমের মুখে এক হাত চেপে ধরে কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমি। আরিফের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনো মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে যে মিমের অষ্টাদর তীর তীর করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁটে এক আঙ্গুল ছুঁয়ে বলল, শশ, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমাকে কিছু করেছি? মিম কাঁপাকাঁপি কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চায়, তার প্রেয়সী সর্বক্ষণ সকল কাজে তার উপর ভরসা করুক। তার মনে যে এক সুখের মহাপ্রলয় বইছে তা সে এই মেয়েকে কি করে বোঝাবে? আজ তো আরিফের বেকুল হৃদয়ে শান্ত হওয়ার দিন। কি 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 করছেন? ছাড়ুন আমায়। মিমের কাঁপা কণ্ঠে ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে যেন বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল, তারপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, I love you, Jan. I can't think without you. I can't live without you. Trust me, I can handle any situation. Just hold my hand until my last breath. I say again, you are only mine. আরিফের নেশাদার কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, চলে যাচ্ছ? হুম। আবার কবে দেখা হবে? জানি না। বাড়িতে গেলে কি আর আমার কথা মনে থাকবে না? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুয়ে বলল, তাও জানি না। আরিফ বুকের পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর সুরে বলল,
ইস, আপনার কণ্ঠ ভাণ্ডারে কি জানি না ছাড়া আর কোনো শব্দ নেই। মিম কোনো কিছুই না বলে মাথা নুইয়ে রাখল। আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে কেঁপে উঠছে। মিম, এই মিম, কোথায় তুই? বাহির থেকে আইরিনের গলা ফাটানোর শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল। হাতে একটা মুঠো ফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে। প্রতি রাতে আমায় কল করবে। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে লেখাপড়ার জন্য আর সময় দেব না। ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে। তখন দেখব কোথায় পালাও। খাপছাড়া কথায় মিম কিছুটা হাঁসফাঁস করে উঠল। বাহির থেকে আইরিন আর আবারও ডাক ভেসে আসায় আবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের গতিতে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস। পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝে মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধুই হাসে। এক এক সময় এক একটা খাবার নিয়ে আসে, এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে, আবির সুন্দর মসৃণ হেসে জবাব দেয়, আমার আহিয়ার জন্য। যদিও খাবারটা এখন তোমাকেও খেতে হবে, কারণ তোমার মাধ্যমেই তো আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামো গুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবারই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তা আবার যত্ন সহকারে মেঘকে খাইয়ে দেয়। মেঘ তখন বাধা দিয়ে বলে, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবারও হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মাধ্যমে আমার মামনিকে খাওয়াচ্ছি। মেঘ তখন আবারও হতাশ চোখে আবিরের দিকে তাকায়। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীর ছুঁয়ে যাচ্ছে। রোজ রাত জেগে কথা হয় দুজনের। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটখাটো বিজনেসটাকে আরেকটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসায় মনোযোগ ছিল না, তাই সে চাকরি জীবনটাকেই বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায় নিজের কেরিয়ারটাকে গোছাতে চায়। তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটাও অতি জরুরি। এদিকে বন্যা আর তানভীর খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে এসে তানভীর যখন বন্যার হাসি মুখটা দেখে, তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ শান্তি যেন তার ঘরেই উকি দিয়েছে। এই মেয়েটা তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বন্যাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ, তাই বন্যাও তেমন একটা বাপের বাড়িতে যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করে নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তির মাঝেই হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ। আজ মেঘের 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের কোথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই, পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজেই দায়িত্ব নিয়ে করছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরা। আবির এত মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে এতটুকু ভুলেনি। কিন্তু মেঘ সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে? সারাক্ষণ নিচতলায় উপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়েও সে দৌড়াদৌড়ি থেকে একটুও পিছু পা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা? সন্ধ্যায় একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিজে নিয়ে আসলো, বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। স্বাদের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘের কি মনে পড়ল কে জানে, সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পিছন থেকে বারবার ডেকে বলল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ কি সে কারো শোনার পাত্র? কিছু দূর সিঁড়ি বেয়ে ওঠার পরেই পায়ের সাথে
শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখে আবির ছুটে এসে মেঘকে ধরল, কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবির আসতে আর একটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচেই পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এই ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজা কোলে তুলে নিজের রুমে নিয়ে শুয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞাসা করছে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলেই জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলেই বারবার জিজ্ঞেস করছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘ কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বারবার একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতে আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এত বারবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণেই আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না, সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে, ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনে ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরের হালকা চিনচিন ব্যথায় হালকা নেড়েচেড়ে উঠল। একপাশ হয়ে শুয়ে থাকা অবস্থায় কোমরের ব্যথা করছে, হয়তো সেটা ভেবেই মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সেই সময়ও ঘটল এক অপার্থিব অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপথ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থ পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যেই খানিকটা ভ্রু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানায় তরল কিছুর অবস্থান দেখে চোখে পড়তেই মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইটটি জ্বালিয়ে রুমটাকে আলোকিত করলো। একি, মেঘের চোখ তো আশ্চর্য কোঠা থেকে বেরিয়ে আসছে, মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে আবিরকে ডাকলো। আবির ঘুমো ঘুমো চোখে মেঘ থেকে জানতে চাইল কি হয়েছে। কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙ্গুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙ্গুলের ইশারা বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করলো। আবির মুহূর্তে ঘুম ছেড়ে সোজা হয়ে বসলো। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খানের দরজা গিয়ে টোকা দিল। মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনেই মালিহা খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরের মেঘের রুমে চলে গেল। মালিহা খান হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখলো মেঘ জুবুথুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনে চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকটে পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বলতো। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশেই চিন্তিত অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউমাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট্ট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে, বাচ্চাটা যদি কিছু হয় তাহলে মেয়েকে কিভাবে সামলাবে সে? মায়ের কান্না দেখে এবার মেঘও হাউমাউ করে কেঁদে দিল। মালিহা খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝলো, চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়ে মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল, হয়তো প্রাইভেসি দিল মামুনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভিতর ধপধপ করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাঁপা কাঁপা ঠোঁটে আওড়ালো, না বড় আম্মু। মালিহা খান বলল, পেটে কোথাও ব্যথা করছে না তো? না। মালিহা খান বলল, শরীরে কি কোনো অস্বস্তি লাগছে না? মেঘের এবারও শান্ত জবাব,
না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনো পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে, তুই চিন্তা করিস না। রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুইও চেঞ্জ করে নে। মেঘ বলল, কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতেই বাদ সাধল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়। আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দুহাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান বলল, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো, তাও আগামীকাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুয়ে দিয়ে গেল। মালিহা খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘের দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসা মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবিরও ছুটে গিয়ে ছোট বাচ্চাদের মতো মেঘকে ঝাপটে ধরলো। মেঘ আবিরের মাথায় আবিরের চুলের ফাঁকে হাত চিকন চিকন আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি তো। আবির এবার মেঘকে আরো শক্ত করে ধরলো, মনে হচ্ছে সে ছেড়ে দিলে বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না, তাই বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিবে। আর এটাও বলল, মালিহা খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। এই মুহূর্তে দেখেছেন না, ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখে অন্ধকারের মেঘ মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই, মনটা বারবার কু ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকেই বোঝাতে অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতই কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটা ভাবতে যেন সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবারও দেখা দিল সোনালি রুদ্র উজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনও কি আধার কাটার উজ্জ্বল রোদের সোনালি আলো দেখা দিবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনের দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো, পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করেছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপি চুপি শুয়ে আছে। মেঘ সকাল থেকে নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমের দিকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘ শ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভিতরের নিঃশ্বাস আটকে রেখেছিল। এই বাড়িতে এসেছে বন্যা প্রায় 7 মাস হলো, কিন্তু এখনো আবিরের সামনে বন্যা মিম আদের মতো মিশতে পারে না। যতই হোক বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল, বলল, শুয়ে থাক, মোটেও উঠবি না। বন্যার ধমকের সুরে শাসনে শুনে মেঘ কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গিয়েছিস আমি তোর বড় যা হই? বলে মেঘ মিটিমিটিয়ে হাসল। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট্ট ননদ, আর আমি তোর ভাবি।
তাই বলছি চুপচাপ শুয়ে পড় বলে মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে, নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে। তাই নিজের মুখটাকে এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করলো মেঘ। বন্যা বলল, কেমন আছিস এখন? আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতে বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। দোয়া করি সুস্থ থাক মেঘ। এখন থেকে তোর নিজের যত্নটা আরও একটু বাড়াতে হবে। মেঘ বলল, তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো? বন্যা মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস। তাও কেন চিন্তা করতে দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজবেন্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খানবাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্ত ঝরা হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার ন্যায়। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টর কাছে নিয়ে যাওয়া হবে। আবির আর তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতে ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাবে। ইতিমধ্যে আবিরও নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে। মালিহা খান এতে সম্মতি জানালো। তানবীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাহিরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে।